আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, গতকালকে থেকে একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করেছি। গত 2 দিন আগে আমি যেটা বলেছিলাম সেটা গতকালকে ফলা শুরু করেছে। আপনাদের মনে আছে যেদিন নাজমানটি মারা যান সেই দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম সকালবেলা। সেদিন বলেই দিয়েছিলাম যে খুব শীঘ্রই আমরা অনেকগুলো নাটকের সম্মুখীন হব, যেখানে দেখতে পারবো বাপ্পি তিশা তাদের স্ক্রিপ্ট নিয়ে বসে পড়েছে। যদিও ঘটনাটার মোড় এত দ্রুত ঘটে যাবে এটা আমি বুঝতে পারিনি। গতকালকে আপনারা দেখবেন খেয়াল করে, পাপিয়া, শেরিনা, তানের টিচার, ওখান থেকে খুকি, প্রত্যেকটা মানুষ, আরও অনেক ইউটিউবার আছে, প্রত্যেকটা মানুষ বাপ্পি তিশার চামচামি করতে বসে গেছে। আসলে এই ভিডিওর এক্সপ্লেনেশনটা একটু ভিন্নভাবে দেওয়া উচিত। এই যে যারা চামচামি করতে বসে গেছে না, এই চামচামি শুনে এখন দুটা পক্ষ থাকতে পারে। একটা পক্ষ ভাবতে পারে হ্যাঁ আসলে তো ঠিক, আর আরেকটা পক্ষ যারা জেনেই গেছেন যে এগুলো একটু চামচামি, এখানে আসলে ব্যাখ্যা দেওয়ার কোনো কিছু নেই, আপনারা জানেনই আসলে মানে মেন ঘটনাটা কি। তো আমার আজকের এই ভিডিওটা আমি এত সুন্দর করে গুছিয়েছি দর্শক, আমি গত 1-2 বছর আমি আমার নিজের চ্যানেলের ভিডিও অ্যানালাইসিস করেছি। কারণ আমার মনে আছে আমি নাজমানডিকে নিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও দিয়েছিলাম। বাপ্পি তার প্রতি কতটা উদাসীন ছিল, তার প্রতি কতটা অমানবিক ছিল, তার প্রতি কতটা কোনো কেয়ারলেস ছিল, সব কিছু নিয়ে আমি ভিডিও করেছিলাম, আমার চ্যানেলে এখনও আছে। তো আমি সেই ভিডিওগুলো অ্যানালাইসিস করেছি এবং আজকে আমি একটা ভিডিও ফুটেজ পেয়েছি, খুবই দুর্দান্ত একটা ভিডিও ফুটেজ, খুবই দুর্দান্ত একটা ভিডিও ফুটেজ। নাজমানটির বুকে ব্যথা উঠেছিল এবং এই বুকে ব্যথা নিয়ে পাপিয়া নিজে তিশাকে কথা শুনিয়েছিল। সেই পাপিয়া গতকালকে তিশার চামচামি করছে। আসলে দর্শক, আমি একটা কথা বলি, কোনো মানুষ যদি আপনার গলাতে অস্ত্র রেখে বলে এই তুই এটা বলা, আপনি কিন্তু ভয়তো সব বলে দিবেন, কারণ আপনি জানেন এটা না বললে আপনার ক্ষতি হতে পারে। তো তাদের প্রত্যেকটা মানুষের একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে চ্যানেল, এবং আপনারা জানেন তাদের সবার চ্যানেলটা কন্ট্রোল হয় তিশার মাধ্যমে। তো তারা যদি তিশার কথা মতো কাজ না করে, তাদের চ্যানেলে কিন্তু 12টা বাজিয়ে দেওয়া হবে। যেটা তারা সবাই অবশ্যই তিশার ভয়তে তিশা চামচামি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি আজকে তারকাদের গল্প আপনাদেরকে সব কিছু ক্লিয়ার করে দিব। বাপ্পির আসল ক্যারেক্টার সার্টিফিকেট আজকে আমি সই করে দিব। আজকে আমি একটা ভিডিও ফুটেজ দেখাবো এবং ভিডিও ফুটেজের পাশাপাশি প্রত্যেকটা ঘটনা আমি আদ্যপান্ত তুলে ধরবো, এবং সব কিছুর পরে আমি যখন বাপ্পির ক্যারেক্টার সার্টিফিকেটটা দিব, তখন আপনারা প্রত্যেকে কিন্তু সেই সার্টিফিকেটে সই করে দিয়ে যাবেন। কারণ আপনারা জানবেন, বুঝে যাবেন ইতিমধ্যে যে আসলে আমি যা যা বলেছি সব কিছু আমি প্রমাণ সহকারে বলছি। সো দর্শক, আজকে আমি ওভারঅল গতকালকে থেকে শুরু করে যেই নাটক শুরু হয়েছে, যে স্ক্রিপ্ট শুরু হয়েছে, সেটার একটা অবসান টানতে চাই। সবাই যেন এই নাটকটার বেশি দূর টানতে না পারে সেটার অবসান করে দিতে চাই, কারণ আমি জানি আপনারা অনেক অনেক কথা বলবেন যারা তিশাদের পক্ষে আছেন। সো আমি আজকে যে কোশ্চেনগুলো অ্যারাইজ করব, আমি যে পয়েন্টগুলো তুলে ধরবো, সিঙ্গেল কোনো মানুষ যদি আমার এই পয়েন্টগুলোর কোনো একটা প্রশ্নের উত্তর দিতে পারে, আমি সেদিন থেকে বাপ্পিদেরকে নিয়ে বাপ্পিদেরকে দেওয়া ভিডিও বন্ধ করে দিব। আমি কি বললাম, আমি কয়েকটা পয়েন্ট তুলে ধরবো আজকে বাপ্পিদের উদ্দেশ্যে। এই যে কালকে থেকে তো পাপিয়া চামচামি শুরু করেছে, তাদের টিচার চামচামি শুরু করেছে, সবার উদ্দেশ্যে আমি কোশ্চেনগুলো ছুড়ে দিচ্ছি। পারলে সিঙ্গেল কোনো মানুষ এসে আমার ভিডিও তুলে ধরে প্রত্যেকটা পয়েন্টের উত্তর দিয়ে যাক। যদি দিতে পারে, সঠিক লজিক্যাল যৌক্তিক উত্তর দিতে পারে, আমি সেই মুহূর্ত থেকে বাপ্পিদেরকে নিয়ে ভিডিও দেওয়া বন্ধ করে দিব। বুঝতে পারলেন তো দর্শক আমি কতটা কনফিডেন্ট এনাফ আমার কথার উপরে? সো আমার আজকের ভিডিওটা তাদের জন্য যারা গতকালকে থেকে চামচামি শুরু করেছেন। অবশ্যই আমার পুরো ভিডিওটা শুনে আমার প্রত্যেকটা পয়েন্টের উত্তর দিয়ে যাবেন আপনারা। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন, আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। দর্শক, আজকে আমি পয়েন্ট আকারে কথা বলবো। পয়েন্ট মানে ধরুন বলবো এটা এখন প্রথম পয়েন্ট, এটা এখন দ্বিতীয় পয়েন্ট, এবং প্রত্যেকটা পয়েন্টের একটা আলাদা ব্যাখ্যা থাকবে, এবং এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমার মাঝখানে বা শেষের দিকে থাকবে, ঠিক আছে? এবং আমি ভিডিও ফুটেজও দেখাবো একটা মুহূর্তে গিয়ে। তো প্রথম যে পয়েন্ট, নাম্বার 1। আচ্ছা, বাপ্পিদের ক্ষেত্রে এখন যেটা হয়েছে, বাপ্পি যদি আসলেই ভালো হতো, বা বাপ্পি যদি
তার মার প্রতি অনেক বেশি কেয়ারফুল হতো, ঠিক আছে, তাহলে কিন্তু সেটা আমাদেরকে নিয়ে আজকে মানে আমাদের এখন তাকে নিয়ে রোস্টিং করার প্রয়োজন পড়তো না। আমরা নিজেরাই বাপ্পির আচরণ সেটা বুঝতে পারতাম, বাপ্পিকে থেকে চিনতে পারতাম যে না, বাপ্পি তো ভালো মানুষ, বাপ্পি তার মায়ের প্রতি দায়িত্ব পালন করেছে। কিন্তু সেটা এখন কেন এই পর্যায়ে গিয়ে আমরা এত বেশি তাকে নিয়ে রোস্টিং করছি, আমরা এত বেশি তাকে নিয়ে কথা বলছি? কারণ বাপ্পি সেরকম কিছু প্রোভাইড করতে পারেনি। গতকালকে থেকে তাদের মধ্যে এখন যেটা হয়েছে, তার একটা নাটক রচনা করতে বসে গেছে, দেখবেন একদম মুখস্থ কথা। আচ্ছা, তানের টিচারের কথা বলছি, তানের টিচার কি বাপ্পি তিশার সাথে 3-4 বছর ধরে ছিল? তাদের ভিতরের আদ্যবন্ত সব কিছু জানে তানের টিচার? জানে না তো। তাহলে তানের টিচার এত কিভাবে কনফিডেন্টলি সে বাপ্পি তিশার প্রশংসা করছে যে এত ভালোবাসে, এত কান্নাকাটি, কিভাবে সে বলে? সে কি দেখেছে তাদের সাথে ছিল এত বছর? ছিল না তো। তাহলে কিভাবে এটা জানে? তার মানে বোঝা যাচ্ছে এগুলো বাপ্পি তিশা তাদেরকে জোর করছে যে আপনারা এটা বলেন, কারণ তারা জানে তারা এখন ক্যামেরার সামনে আসতে পারছে না, আসলেই তুলোধুলো হবে। এখন তাদের তো ভিডিও দেওয়া লাগবে, নাহলে ডলার কিভাবে কামাই করবে? এখন তারা ইউটিউবে আসার আগে জন্য তারা আগে একটা স্ক্রিপ্ট রাইট করছে, কিভাবে আসবো, কিভাবে সিম্প্যাথি গেইন করবো, কিভাবে দর্শকদের করুণার পাত্র হবো, কিভাবে দর্শকদেরকে বুঝাবো যেন আমাদেরকে গালিগালাজ না করে। এই জন্য আগে থেকে তারা প্রোডাকশন নিচ্ছে। প্রোডাকশনটা কীভাবে নিচ্ছে? পাপিয়ার মাধ্যমে, শেরিনার মাধ্যমে, খুকির মাধ্যমে, তাদের টিচারের মাধ্যমে। কারণ আমরা তো বাপ্পিদেরকে গালিগালাজ করবো, তাদেরকে বকাঝকা করবে, এটাই স্বাভাবিক, দর্শকরা করবে। তো এই জন্য তারা আলাদা অস্ত্র বানাচ্ছে যেন তাদের মাধ্যমে বাপ্পির একটা সাফাই গাইতে পারে, আর কিছুই না। আচ্ছা, আমি এখন যেটা বলছিলাম, একটা কথা বলি দর্শক, পয়েন্ট নাম্বার 2, আমি পাপিয়াকে একটা কথা বলতে চাই। পাপিয়া গতকালকে খুব সুন্দর করে ভিডিও দিয়েছে, খুবই সুন্দর করে। সে তার হাজব্যান্ডকে বসালে এবং খুব ধুরন্ধর চতুর মহিলা, যদিও তাকে ভালো মনে করেছিলাম, বাট এখন ভালো বলবো না। তো পাপিয়া গতকালকে তার হাজব্যান্ডকে বসালে এবং বললো যে আমি তো আসলে বউ মানুষ, বাড়ির বউ, আমার কথা আপনারা বিশ্বাস নাও করতে পারেন, তো এই বাড়ির যে ছেলে মানে পাপিয়ার হাজব্যান্ড, তাকে রেখেছে বাপ্পিদের যে চাচাতো ভাই, যেন তার কথা আপনারা বিশ্বাস করেন, কথার একটা ভার থাকে। দেখুন কতটা চালাক। তো পাপিয়া যেটা করলো, সে পুরো ভিডিও যেটা কথা বলেনি, সে তার হাজব্যান্ডকে দিয়ে বলেছে। এবং তার হাজব্যান্ড কি বলেছে জানেন? সব কথা বাদ, আমি খালি একটা পয়েন্ট বলবো তার হাজব্যান্ডকে। তার হাজব্যান্ড খুব সুন্দর করে বলল, আচ্ছা, একটা পুরুষ যখন বিয়ে করে, তার নিজের বাবার বাড়ি থাকে, তার শ্বশুর বাড়ি হয় নতুন করে, তো ওই মেয়েটারও তো বাবার বাড়ি যেতে মন চাইতে পারে। তার মানে কি সে হাজব্যান্ড তার বউকে নিয়ে তার শ্বশুরবাড়িতে যাবে না? অবশ্যই যাবে। এটা কি কোনো দোষ? আপনি জান না? তাহলে বাপ্পি ভাই যদি তার শ্বশুরবাড়িতে যায় তার স্ত্রীকে নিয়ে, তিশা আপাকে নিয়ে, তাহলে দোষের কি? এখন কেউ তো জানে না কার মৃত্যু কখন হবে। খুব সুন্দর কথা বলেছে, তাই না? এই কথা শুনে অনেকেই গলে যেতে পারেন। সো আমার কথাটা একটু শুনে নিন, আমার কথার উত্তরটা পারলে দিয়ে যাবেন। আমি পাপিয়ার হাজব্যান্ডের কাছ থেকে উত্তরটা চাই। যদি তিনি প্রশ্নটা করেছেন, আমি তাকে উত্তরটা দিচ্ছি, এবং উত্তরটা যদি সাহস থাকে, গাটস থাকে, আমাকে উত্তরটা দিয়ে যাবেন। তো সেটা হচ্ছে, আপনি বললেন যে বাপ্পি তার শ্বশুরবাড়িতে ঘুরতে যাবে, এটা দোষের কি? অবশ্যই দোষের কিছু না। এখন আমি আপনাকে বলতে চাই, সেটা কি প্রতি 10 দিন, 12 দিন, 20 দিন পর পর ঘুরতে যাবে? বাপ্পির কাছে শ্বশুরবাড়ি যাওয়া মানে হচ্ছে কি একটা মুড়ি ভাত খাওয়ার মতো। প্রতি মাসে মাসে কেন শ্বশুরবাড়ি যাইতে হবে? প্রতি মাসে মাসে তো শ্বশুরবাড়ি যাওয়ার কিছু নেই, কেন এত ঘন ঘন সে যাবে? আচ্ছা, ভালো কথা, সে শ্বশুরবাড়ি যাচ্ছে, সে তো জানে তার মা অসুস্থ। তার মা যেহেতু অসুস্থ, তার তো এতদিন ঘোরার কিছু নেই। সে যেহেতু জানে সে তার শ্বশুরবাড়ি ঘুরতে যাবে, তাহলে সে আগে থেকে কেন ঢাকা গিয়ে 10 দিন পরে আছে? সে ঢাকায় 10 দিন থাকবে, পরে আবার শ্বশুরবাড়ি গিয়ে 20 দিন থাকবে, 25 দিন মাসের ওখানে কাটিয়ে দিবে, পরে 5 দিন কি তার মার সাথে থাকবে? এটা কি শ্বশুরবাড়িতে ঘোরা? সেটা গত মাসের শ্বশুরবাড়িতে গেল, আবার তার আগের মাসের শ্বশুরবাড়িতে গেল, আবার তার আগের মাসের শ্বশুরবাড়িতে গেল। ভাই, পাপিয়ার জামাই, আপনি কি আপনার শ্বশুরবাড়িতে প্রতি মাসে মাসে এভাবে করে যান? আল্লাহ, আপনি উত্তরটা দিয়ে যাবেন। বাপ্পি ভাই তো প্রতি মাসে মাসে শ্বশুরবাড়িতে যায়। এত শ্বশুরবাড়িতে কি সে কি ঘর জামাই থাকছে? যদি সেটা না থাকে, তাহলে এতবার এত মাস প্রতি মাসে এভাবে কোনো পুরুষ শ্বশুরবাড়িতে যায় না। যদি যেয়ে থাকে, আপনি নিজে আমাকে দেখান যে ভাই দেখেন এই মানুষ তো প্রতি মাসে মাসে শ্বশুরবাড়িতে যায়, বাপ্পি কেন প্রতি মাসে মাসে শ্বশুরবাড়িতে যাবে? উত্তর দিতে পারবেন? কেউ তো শ্বশুরবাড়িতে যেতে না করেনি, কিন্তু এত ঘন ঘন কেন, প্রতি মাসে মাসে কেন? ওইদিকে তার মাটা অসুস্থ পড়ে থাকে ঘরের মধ্যে। আর পাপিয়া কি করলো? পাপিয়া মানে এত সুন্দর অভিনয় করলো কালকে তিশাদের পক্ষে কথা বলে। তো ভাই, পাপি, আপনার কি মনে আছে গত বছর 2023 সালে, আরও প্রায় 1 বছর আগের কথা, জুন মাসের দিকে তিশা পাবনাতে আর কি ঘুরতে গিয়েছিল, আর কি পাবনাতে মার্কেটে গিয়েছিল। তখন যখন আসলো বাসাতে, আপনি তাকে বলছেন যে আপনি কেমন মা, কেমন মা, তাবিয়াকে এভাবে ফেলে গেলেন, কান্নাকাটি করে সে হুলুস্থুল। ওদিকে আপনার শাশুড়ি মারা যায় অবস্থা, তার বুকে ব্যথা উঠে গিয়েছিল, আপনি তো জানেনই। তো কি একটা হুলুস্থুল একটা অবস্থা, আপনি কীভাবে করে আপনাকে এভাবে ফেলে যেতে পারলেন, আপনার শাশুড়িকে ফেলে যেতে পারলেন? সেই পাপিয়া, আপনি আজকে তিশার পক্ষ গাইছেন, পক্ষে কথা বলছেন। দর্শক, সেই ভিডিও ফুটেজটা আমি আপনাদেরকে দেখাবো।
মানে ফাতেহার মা মানে বাপ্পির মায়ের বুকে ব্যথা আরো কত আগে থেকে উঠতে এবং সেই বুকে ব্যথায় তিনি কাতরাতেন, কষ্ট পেতেন। সেই সময় তিশা তার মেয়েকে তার কাছে ফেলে রেখে মার্কেটে মার্কেটে ঘুরে বেড়াতো। এগুলোর উত্তর আমি জানতে চাই, পারলে পাপিয়ার জামাই আপনি দিয়ে যাবেন উত্তরটা। 3 নম্বর পয়েন্টের দিকে চলে আসি। আচ্ছা, বাপ্পিকে একটা দিন আমাকে দেখাবেন, বাপ্পি তো অনেক বছর ধরে ইউটিউবে আছে, প্রায় 7-8 বছর ধরে। একটা ভিডিও আমাকে রেফার করুন আপনারা সবাই, যে ভিডিওতে আমি দেখব যে বাপ্পি তার মাকে ডক্টরের কাছে নিয়ে গেছে। বাপ্পির মতো দীর্ঘদিন ধরে অসুস্থ, দীর্ঘদিন ধরে তিনি বুকে ব্যথাতে কাতরাচ্ছেন, ঠিক আছে, তার চোখে সমস্যা ছিল, তার শরীরে অনেক জায়গাতে রোগ ছিল। তো বাপ্পিকে একটা দিন দেখান যে তিনি তার মাকে ডক্টরের কাছে নিয়ে গেছিলেন। একটা ভিডিও জাস্ট আমাকে রেফার করুন, সিঙ্গেল একটা ভিডিও আমি দেখতে চাই, যেখানে দেখবো বাপ্পি তার মাকে ডক্টরের কাছে নিয়ে গেছে। বরং আমার এটা মনে আছে, একবার নাজমান নিয়ে ঢাকাতে গিয়েছিল তার চোখের ট্রিটমেন্টের জন্য, কিন্তু বাপ্পি সেই ট্রিটমেন্টটা করিয়ে দেয়নি। বাপ্পি তার মার চোখের ডক্টরের কাছেও নিয়ে যায়নি। কি করেছে জানেন? আবার বাসে উঠিয়ে দিয়েছে, ফিরতি বাস উঠিয়ে দিয়েছে, তিনি একা একা পাবনাতে চলে এসেছেন। কত বড় অপদার্থ সন্তান না হলে এভাবে করে মাকে উঠিয়ে দিতে পারে বাসে করে। চিন্তা করুন। আমার প্রত্যেকটা কথার উত্তর আমি চাই যারা কালকে বাপ্পিতে চামচামি করেছে। আচ্ছা, চতুর্থ পয়েন্টে আমি বলবো, যেটা আমি একটু আগে বলেছিলাম, সেটা আসলে আমার এই পয়েন্টটা এখন বলার কথা ছিল, বাট আমি সেটা আগেই বলে দিয়েছি। সেটা হচ্ছে এই যে বাপ্পি যে শ্বশুরবাড়ি যায়, সেটা আসলে যাওয়া কিন্তু দোষের না, কিন্তু প্রতি মাসে কেন যাবে? ঠিক আছে, ধরেন আমার কাছে কি দর্শক একটা জিনিস আমি খেয়াল করে দেখবেন, বাপ্পি কিন্তু এটার সাথে আগের থেকেই জানতো যে তার মার এরকম একা না মানে হঠাৎ হঠাৎ বুকে ব্যথা উঠে, যেটা কিন্তু সে গত বছর সাফার করেছে, ফেস করেছে, যে তার মানে এভাবে বুকে ব্যথা মানে উঠেছিল যখন তারা পদ্মাচরে গিয়েছিল শীতকালে, তান পর্যন্ত অসুস্থ হয়ে গিয়েছিল, তাকে নেবুলাইজ করা লেগেছিল, তার মাও অসুস্থ ছিল। এটা বাপ্পি জানতো যে এর আগে আমি যখন পদ্মাচরে গিয়েছিলাম আমার মা তো অসুস্থ হয়ে পড়েছিল, আমার সন্তানও অসুস্থ হয়ে পড়েছিল, আবার যাব কোনো রিস্ক হয়ে যাবে না তো? বাপ্পি জেলে শুনে আবারও কেন একই কাজ করলো, আবারও কিভাবে করে সে গেল? আমার এটা খুব জানতে ইচ্ছা করে। আসলে সবচেয়ে বেশি যেটা জানতে ইচ্ছা করে এখন যে পয়েন্টটা বলবো, বাপ্পি মিম সম্পর্কে কি বলেছে জানেন? বাপ্পি মিম সম্পর্কে বলেছে মিম অসুস্থ, সে প্রেগনেন্ট, সে মা হবে। তো এই জন্য মিমের এখন একটা লোক প্রয়োজন। মিম তো আসলে কষ্টে থাকে, মিমের তো আসলে একা থাকাটা কষ্ট হয়ে যায়, তো লোক প্রয়োজন। এই জন্য তার আসলে তার বাবা মার কাছে যাওয়া উচিত, এভাবে তার কষ্ট হয়ে যায়, সে একা থাকতে পারবে না এখন যেহেতু সে গর্ভবতী। কত কষ্ট বাপ্পি মিমেরটা বুঝলো, তাই না? বাপ্পি মিমের কত পেন বুঝলো, মানে মিমের প্রতি কত আদর ভালোবাসা সোহাগ যতনা, মানে সব কিছু উদলে উদলে পড়ছে, উদ্গীরণ হচ্ছে। তো ভাই, মিমেরটা এত ভালো বুঝলেন যে মিমের কষ্ট হচ্ছে, মিমের একটা লোক প্রয়োজন, মিম একা থাকতে পারবে না এই অবস্থাতে, তাই না? নিজের মায়েরটা কতটুকু বুঝলেন? আপনার নিজের মায়েরও তো বুক ব্যথা ওঠে, ডক্টর তো বলেই দিয়েছে আপনার মাকে একা ফেলে কোথাও যাওয়া যাবে না, তার পাশে সবসময় একটা মানুষ থাকতে হবে। তো আপনি আপনার মায়েরটা কতটুকু বুঝলেন যে আপনার মায়ের সাথে একজন লোক প্রয়োজন, আপনার মাকে একা ফেলে রাখা যাবে না? আপনি আপনার নিজের শালিকটা ভালো বুঝতে পারলেন যে মিমকে আসলে মিমের একটা লোক প্রয়োজন, একা থাকতে পারছে না, কিন্তু আপনি আপনার মায়েরটা বুঝলেন না, যে মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে জন্ম দিয়েছে। এইভাবে করে নিজের মায়ের গর্ভটাকে পচিয়ে দিচ্ছেন। আপনার মা জীবিত থাকলে এখন তার নিজের গর্ভ ধরে খেলে আফসোস করতো, এই সন্তান আমি জন্ম দিয়েছি 10 মাস পেটে ধরে। ছি, থুতু দেই বাপ্পির মুখে, থুতু দেই যে এরকম সন্তান গর্ভে ধারণ করেছি। নাজমানটি আজকে হয়তো দুনিয়াতে নেই, হয়তো তিনি যেখানে আছে ভালো আছে, কিন্তু বেঁচে থাকলে এগুলো দেখে সে আরও বেশি কষ্ট পেত। আর মনে করি সে এত বছরও কষ্ট পেয়ে এসেছে, কিন্তু সহ্য করে গেছেন। যখন তিনি বারবার দেখতেন তার সন্তান তার প্রতি একদম উদাসীন, কেয়ারলেস, কিন্তু তার বউ শালি বা আরও যারা আছে তার শ্বশুরবাড়ির লোকজনদের প্রতি খুব দায়িত্বশীল বাপ্পি খুবই দায়িত্বশীল, কিন্তু নিজের মায়ের প্রতি দায়িত্বশীল না। বাপ্পি সবার প্রতি দায়িত্বশীল হইলো, তার মায়ের প্রতি কখনোই দায়িত্বশীল ছিল না, উদাসীন ছিল। সবসময় খালি শ্বশুরবাড়ি আর শ্বশুরবাড়ি। দর্শক, বাকি কথা বলবো এর আগে আমি ছোট্ট করে একটা কমেন্ট পড়ে নিতে চাই, কারণ এই কমেন্টটা আমি মনে করি সমস্ত ঘটনাটা হাইলাইট হতে পারে এবং খুবই সুন্দর করে আপুটা কথাগুলো বলেছেন। তো হোসনার আপু তিনি বলেছেন, আসলে একটা বিষয় আমি গভীরভাবে দেখেছি, অতীত জীবনে তিশা কোনো নোংরা জালে বাপ্পিকে ফাঁদে ফেলে বিয়ে করার চাপ দেয়। লাফাঙ্গা বাপ্পি তিশার কাছে মজা নিতে গিয়ে তিশার বর্ষাতে আটকে যায়। বেকার বাপ্পি বিয়ে তো করলো মা বাবার ইচ্ছার বিরুদ্ধে। বেকার বাপ্পির থেকে সংসার করার দায়িত্ব নিল তিশা নিজের কাঁধে, বিনিময় তানজিলার পিতার পরিচয়ের শর্তে। কর্মবিমুখ বাপ্পি বেকার জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ে।
সময় ও জীবন কিন্তু বসে থাকে না। ছোট তানজিলা বড় হলো, বাপ্পির বাবা দুনিয়া ছেড়ে চলে গেল, শেষ পর্যন্ত মায়ের কাছে ফিরে যেতে হলো। বিধবা মা সব কিছু ভুলে তিশা বাপ্পির সব অপরাধ মেনে নিয়েই বাড়ির ছেলেকে বাসায় নিয়ে আনলো। তানজিলা নাজমা বেগমকে দাদি ডাকার অনুমতি পেল এবং যথারীতি যথাসময়ে তানজিলার বিয়েও হলো। বেকার বাপ্পির জীবন মৌজ আর মাস্তিতে কাটতে লাগলো। বৃদ্ধাম্মা যেদিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে তার কোনো ভ্রুক্ষেপ ছিল না বাপ্পির। মায়ের প্রতি কোনো কেয়ার করা সেটা কখনোই আমরা দেখি নাই। অভিমানী মা বাপ্পিকে না জানিয়েই উনার স্বামীর কাছে চলে গেলেন। বর্তমানে চিকিৎসা করাতে অনেক টাকার প্রয়োজন হয়। নাজমা বেগম নাজমা আন্টি কোথায় পাবে টাকা? ছেলে তো বেকার, বউয়ের ইউটিউবিংয়ের টাকায় চলে আর বউয়ের গোলামি করে। তাই বলে কি মাকে একটু ডাক্তার দেখাতে পারতো না বাপ্পি? নাকি বৃদ্ধ হয়ে গেলে তার আর বেঁচে থাকার কোনো অধিকার নেই? প্রতি মাসে বেচারি নাজমা বেগম স্বামীর পেনশনের কয়টা টাকা পেয়ে এক কোনায় নিজের মতো করে পড়ে থাকতেন, চাপা কষ্টে বুকে নিয়ে। তাই তো স্বামী তার স্ত্রীর প্রতি এই নির্মম অবহেলায় না রেখে নিজের কাছে নিয়ে গেলেন, যেখানে গেলে মানুষ আর কোনোদিনও ফিরে আসে না। মহান আল্লাহ এই পৃথিবীতে পুরুষ জাতিকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আর মেয়েদের সৃষ্টি করেছেন তার পুরুষের বাম পাজরের হাড় থেকে, এবং আমানত হিসেবে রেখেছেন প্রথমে পিতার নিকট, উপযুক্ত সময়ে স্বামীর নিকট, এবং বৃদ্ধা বয়সে স্বামীর অবর্তমানে সন্তানের নিকট। এটাই আমরা জানি। কিন্তু বাপ্পি মায়ের প্রতি দায়িত্ব ভুলে গিয়ে স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকদের নিয়ে দুনিয়ার রঙ্গতামাশায় ব্যস্ত থাকলো। এই ইউটিউবের জগতে বাপ্পি দিশাদের মতো ব্লগারদের কাছ থেকে আমাদের নতুন প্রজন্মরা কী শিক্ষা লাভ করবে? এই জগতে কি শুধু টাকা কামানোই মেন কাজ? কোনো রক্তের সম্পর্কে কোনো মানে রাখে না? দায়িত্ববোধ, বিবেকবোধ সব বিসর্জন দিয়ে গড্ডালিকায় গা ভাসিয়ে দিয়ে চালাই কি জীবনের মানে? সবার কাছে প্রশ্নটা রেখে গেলাম। তো আপু খুব সুন্দর করে কথাগুলো বলেছেন। একটা ওভারঅল বাপ্পির যে কথাটা দেখুন, আমি কিন্তু আপুকে কোনোভাবে ইন্সপায়ার করিনি যে আপু এরকম কথাবার্তা বলুন, আমি কিন্তু বলিনি আপু আপনি আমার কথাগুলোই আপনি লিখে দিন। আপু কিন্তু নিজের কথাগুলো ব্যক্ত করেছে। দেখুন এই যে আপু যে কথাটা বলেছে, তিনিও তো একই কথা বলেছেন যে বাপ্পি তার মায়ের কোনোদিন চিকিৎসা করায়নি। তো কালকে পাপিয়া বা তারা কিভাবে এত সাফাই গিয়ে গেল আমি তো বুঝতে পারলাম না। কিসের ভিত্তিতে তারা সাফাই গাইল? কিসের প্রমাণ আছে তাদের কাছে? আমার জানা নেই। তো যেখানে ছিলাম দর্শক, আমি পয়েন্ট আকারে কতগুলো কথা বলছিলাম, ইতিমধ্যে আমি সম্ভবত 5টা পয়েন্ট বলেছি। এখন আমি আবার বাকি কথাগুলোর দিকে যাই। যেমন যদি পরবর্তীতে বলি, আমি একটা জায়গাতে কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে দেখবেন দর্শক, শীতকাল ছিল, শীতকালে কিন্তু সবার শীত লাগে, ঠান্ডা লাগে, কিন্তু আমরা যারা ইয়াং এজে থাকি, ইয়াং বলতে গেলে ধরুন যুবক বয়সে থাকি বা একটু মধ্যম বয়সে থাকি, ধরুন যে 15 থেকে শুরু করে 40-50 বছর পর্যন্ত, আমরা কিন্তু মোটামুটি স্ট্রং এনাফ থাকি যে সব কিছু মেনটেন করতে পারি, অভিযোজন করে ফেলতে পারি, ঠিক আছে। কিন্তু যারা এক্সট্রিম এজে থাকে, এক্সট্রিম এজ বলতে বোঝাচ্ছি যারা বয়সের দিক থেকে খুব ছোট থাকে, আবার বয়সের দিক থেকে খুব বৃদ্ধ থাকে, এই এক্সট্রিমিটিস অফ এজের মধ্যে যারা থাকে তাদের কিন্তু এই সহনশীলতাটা খুব কমে যায়, ঠিক আছে। তো এই যে শীতকালে দেখবেন সবার তো ঠান্ডা লাগে, তো বাপ্পি তার স্ত্রীর জন্য কী করেছে? শীতকালের জন্য গিজার লাগিয়েছে, গিজারের ব্যবস্থা করে দিয়েছে, তাই না, যেন তিশার ঠান্ডা না লাগে। অথচ তিশা একটা তাগড়া মহিলা, হ্যাঁ, তাকে একদম বরফের মধ্যে চুবালেও সে দেখবেন যে তার রক্ত গরম থাকে, নাহলে 5 বিয়ে করে টিকতে পারতো না। 5টা পুরুষকে সে খেয়েছে, তার মানে তার রক্ত অনেক গরম থাকে সবসময়, ঠিক আছে, বরফে চুবালেও তার কিছু হবে না। তারপরে বাপ্পি তার স্ত্রীর চিন্তা করে তাকে গিজারের ব্যবস্থা করে দিয়েছে যেন শীতকালে তার কষ্ট না হয়। কিন্তু বাপ্পিকে একবারও চিন্তা করেছে? তার মাটা তো বৃদ্ধ, গিজারের প্রয়োজন সবার আগে তার মায়ের, সে বৃদ্ধ মায়ের গিজারের প্রয়োজন সবচেয়ে বেশি। কিন্তু বাপ্পি তার মায়ের জন্য কি কোনো গিজারের ব্যবস্থা করেছে? আজ পর্যন্ত কেউ বলতে পারবেন করেনি? কিন্তু আজকে যে আমি কথাগুলো বলছি দর্শক, অনেক অ্যানালাইসিস করে আমি একদম পয়েন্টগুলোকে মার্ক করে তারপর ভিডিও দিতে বসেছি। আমি কিন্তু আজকে ঘাস খেয়ে ভিডিও দিতে বসিনি, আমার কাছে আজকে অনেকগুলো তথ্য আছে। এই গিজারের ব্যবস্থা নাজমালটিকে করে দেওয়া ফরজ দায়িত্ব ছিল বাপ্পির, কিন্তু বাপ্পি সেটা করেনি, করেছে তার বউয়ের জন্য, বউয়ের প্রতি দায়িত্ব পালন করেছে। তো নাজমালটিকে এই গিজারের ব্যবস্থা কে করে দিয়েছে জানেন? তার মেয়ে করে দিয়েছে, ফাতেহা করে দিয়েছে। যে এবার যখন বাংলাদেশে আসলো, সে কিন্তু তার মায়ের কথা চিন্তা করে তাকে একটা গিজার লাগিয়ে দিয়েছে।
মেয়ে হয়ে যতটুকু দায়িত্ব ছিল সে করে দিয়ে গেছে। সো ফাতেহার দোষ আমি এখানে দেখছি না। হ্যাঁ, তার দোষ একটা বলতে পারেন, সে মালয়েশিয়াতে কেন থাকে? এখন ভাই তার জামাই থাকে মালয়েশিয়াতে, তো সে কি তার জামাইকে ফেলে এখন ঢাকাতে চলে আসবে? সম্ভব না। সো সে একটা গিজার লাগিয়ে দিয়েছে, ভালো কাজ করেছে। সো এখানে অবশ্যই তার দোষ আমি বলতে পারবো না। অথচ একটা জিনিস খেয়াল করে দেখুন দর্শক, তিশা কোনোদিন দুপুর 12টার আগে ঘুম থেকে উঠতো না। দুপুর 12টার দিকে উঠে একটা মানুষের কি আসলে গরম পানির কোনো প্রয়োজন পড়ে? কিন্তু নাজমালটি তিনি কিন্তু ফজরের নামাজ পড়তেন। ওই সময় যে একটা ঠান্ডা পানি কতটা বরফের মতো শীতল, সেটা ভাই যারা ধরেছেন তারা জানেন। পুরো হাত জমে যায়, মানে মনে যে জমে যাচ্ছে, ভিতরে কোনো অনুভূতি পাওয়া যায় না। যারা ফজরে কালে একবার অজু করেছেন তারা ভালো মতো ফিল করে দেখবেন, মানে মনে হয় কি হাতটা জমে যাচ্ছে, হাতের মধ্যে আর কোনো অনুভূতি, কোনো সেন্স কিচ্ছু পাওয়া যায় না, মনে হয় যে বরফ ধরে ফেলেছে, এরকম একটা অবস্থা থাকে শীতকালে। কিন্তু নাজমালটিকে কিন্তু সেই গিজারটা বাপ্পি লাগিয়ে দেয়নি, তিশাকে লাগিয়ে দিয়েছে, যেন দুপুর 12টার দিকে উঠে সে আরও গরম অনুভব করতে পারে তার শান্তির জন্য। যাই হোক, নেক্সট পয়েন্ট 7। বাপি তো জানতো তার মা অসুস্থ। বাপিরা কিভাবে করে যায়? বাপিরা সব সময় প্রাইভেট কারে করে পাবনা যায়, প্রাইভেট কারে করে পদ্মা চড়ে যায়। তো ভাই, আপনার মাকে কি কারণে আপনি ঢাকা থেকে বাসে করে একা একা উঠিয়ে দিয়েছিলেন? টাকার জন্য? পারতেন তো আপনার মাকেও একটা গাড়ি ভাড়া করে দিতে। এত টাকা কামাই করেন, লক্ষ লক্ষ টাকা কামাই করেন, পারতেন তো একটা প্রাইভেট কারে করে আপনার মাকে গাড়িতে উঠিয়ে দিতে, যেন সে আরামে এসি গাড়িতে করে সুন্দর মতো পাবনাতে যেতে পারে, যেন তার একদম বাসাতে নামিয়ে দেয়। জীবনও তো আপনার মাকে দেখলাম না একটা প্রাইভেট কারে করে উঠিয়ে দিয়েছেন, বরং কি করেছেন, একটা অপদার্থ কুলাঙ্গারের মতো আপনার মাকে বাসের মধ্যে একা একা উঠিয়ে দিয়েছেন। সে একা একা চলে গিয়েছে একটা মানুষ। কোনোদিন বলেনি যে বাপ্পি বাবা আমার তো কষ্ট হয়, বাবা একা পারি না, আমাকে একটু সাথে নিয়ে চলো। কোনোদিন আপনি আপনার মায়ের সাথে জানলি, এবং নাজমালটি কোনোদিন আপনার কাছে এই আবদারগুলো করেননি। হয়তো এটাই তার ভুল ছিল, সে অনেক শক্ত ছিল, সে কোনোদিন এই আবদারগুলো আপনার কাছে করেনি। দর্শক, 8 নম্বর পয়েন্ট, যেটা আমি একটু আগে বলে দিয়েছিলাম, যেটা আমি বলবো বলে আমার কাছে নোট করা ছিল, যে চোখের ডক্টরের কথা। যে বাপ্পির মা, সে কিন্তু চোখের ডক্টর দেখানোর জন্য ঢাকাতে গিয়েছিল, কিন্তু ভাবুন তো ডক্টরটা আসলে দেখাতে পেরেছিল কিনা? দেখা কিন্তু পারেনি। বাপ্পির ডাক্তার না দেখিয়ে তার মাকে কিন্তু ফিরতি বাসে করে আবার পাবনাতে পাঠিয়ে দিয়েছিল। তো যাই হোক, পয়েন্ট নাম্বার 9, এই 9 নম্বর পয়েন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা আমার গত বছরের ভিডিওটা দেখলে খুঁজে পাবেন। গত রোজার ঘটনা দর্শক, গত রোজার ঘটনা। নাজমালটি নিজের টাকা দিয়ে বাজার করেছে। তার নিজে কি চাকরি বাকরি করে, ব্যবসা করে না, পেনশনের টাকা। সে পেনশনের টাকা দিয়ে সে পুরো ঘরের বাজার করেছে, তান্তা বিয়ের জন্য নাস্তা কিনেছে, রোজার বাজার করেছে, সব কিছু বাজার করে একা মহিলা, ওই আন্টি একা একা পুরো বাজার হাতে ধরে বস্তা টেনে এনেছে। বাপ্পি দেখছে তার মা বস্তা টানছে, নুয়ে পড়ছে, বুকে ব্যথা, তারপরও সে বস্তা টেনে টেনে আছে। কিন্তু বাপ্পি একটা বারও বললো না মা তুমি আমার হাতে দাও, আমি টেনে আনি না। টেনে আনো তো দূরের কথা, বাপ্পি ক্যামেরা ধরে দাঁড়িয়ে ভিডিও করছে তার মাঝে বস্তা টানছে। চিন্তা করুন কতটা অপদার্থ। একটা যারা বুকে ব্যথার রুগী থাকে, হার্টের পেশেন্ট থাকে, তাদেরকে ডাক্তার সবসময় বলে ভারী কাজ করবেন না, টানা হ্যাঁচড়ার কাজ করবেন না, তাহলে বুকে চাপ পড়বে। কিন্তু নাজমানটিকে কিন্তু এইভাবে করে কোনো দিন বিশ্রাম দেওয়া হয়নি। নাজমানটি একা একা বাজার করতো, বাজারে বসতে একা একা টানতো, অথচ তার বুকে ব্যথা ছিল। তাহলে কি হবে সন্তান দিয়ে বলুন? তো যারা বাপ্পির সাফাই গাচ্ছেন, কিভাবে গাচ্ছেন আমি তো বুঝতে পারছি না। বাপ্পি কি মহৎ কাজ করেছে, এগুলো উত্তর দিতে পারবেন? কেন বাপ্পি কাজগুলো করেছিল? পারবেন না কিন্তু। পয়েন্ট নাম্বার 10, 10 নম্বর পয়েন্ট। মনে আছে এই যে কিছু মাস আগে নাজমালটি মালয়েশিয়া থেকে ব্যাক করেছিল। তো মালয়েশিয়া থেকে যখন ব্যাক করেছিল, আপনারাই বলুন বাপ্পের কি উচিত ছিল না তার মাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে যাওয়া? যায়নি কিন্তু, বরং বাপ্পি কি করেছে, বাবুকে পাঠিয়েছে, সে তানজিলাকে পাঠিয়েছে, সাকিবকে পাঠিয়েছে, যাও তোমার দাদিকে নিয়ে আসো। এবং তানজিলা মাতব্বর কি করলো, দাদির সাথে কথা পর্যন্ত বললো না। সে পায়ের উপর পা উঠিয়ে তার দাদির সামনে বসে থাকলো, কষ্ট করে একটা সিটের মধ্যে তার দাদিকে বসিয়ে আনলো। কোনো কেবিন ভাড়া করলো না, কোনো এসি কেবিন সিট কিচ্ছু ভাড়া করলো না, কমটাকে নিয়ে আসলো। এবং কোথায় নিয়ে গেল দর্শক? ঢাকা থেকে ডিরেক্টলি কুষ্টিয়াতে নিয়ে গিয়েছে। কুষ্টিয়া থেকে তানজিল এবং সাকিব নেমে পড়েছে, এবং সেখান থেকে আবার নাজমালটিকে ফিরতি বাস ধরিয়ে দিয়েছে পাবনাতে যাওয়ার জন্য। মানে মানুষটাকে কতটা হ্যাসেল করানো যায়, কতটা কষ্ট দেওয়া যায়, একটাবার ভেবে দেখুন। কই ছিল বাপ্পি, কই ছিল সন্তান? বাপ্পি কেন সেই সময় তার মাকে রিসিভ করতে ঢাকাতে গেল না? বাপ্পি তো পারতো একটা প্রাইভেট কার ভাড়া করে তার মাকে ঢাকা থেকে নিয়ে আসতে, কারণ তার কাছে এত ব্যাগ ছিল। সেটা করেনি বাপ্পি। কেন করেনি? কারণ তার যায় আসে না তার মাকে দিয়ে, সে তার মাকে ভালোবাসে না। যারা জোর করছেন বারবার এটা বোঝানোর জন্য বাপ্পি তার মাকে অনেক ভালোবাসে, ভাই
আমরা ভাত খাই, আমরা ভুসি খাই না, আমরা ঘাস খাই না গরু ছাগলের মতো। আমরা বুঝি কে ভালোবাসে আর কে ভালোবাসে না, সেটা দেখলেই বোঝা যায়। জোর করে এই কথাগুলো বলে গুলা কামায়েন না। আসলে তারা এখন এই কথাগুলো কেন বলছে দর্শক শুনুন। পাপিয়া, শেরিনা, তারপরে তালে টিচা, তারা ভাবছে যে যাওয়া সে তো চলেই গেছে। এখন যদি আমরা তার পক্ষে কথা বলে যদি তিশাদেরকে বেজার করে ফেলি, বাপিদেরকে বেজার করে ফেলি, তাহলে তো আমাদের চ্যানেলের 12টা বেজে যাবে। বরং এখন তো ভালো ভিউ হচ্ছে, তো আমরা যদি তিশাদের পক্ষে একটু চামচামি করে দুটো ভিউ কামাতে পারি, আমাদেরই লাভ। যে যার তো সে গেছেই, আমরা মাঝখানকে ব্যবসা করে নিই, সমস্যা কি? আমাদের নিজেদের ব্যবসার ধস কেন নামাবো? তারা নিজেদের সামান্য স্বার্থের জন্য তারা এই নিজেদের মানবিকতাটাকে হারিয়ে ফেলেছে। আরে ভাই, তাদের টিচারকে দুই গেলে দুটো জুতার বাড়ি দেওয়া উচিত। সেটা কি নিজেকে আবার শিক্ষক দাবি করে? মূর্খ লোক একটা। শিক্ষক কোনোদিন এরকম কাজ করতে পারে না। মূর্খের মতো পরিচয় দিচ্ছে তাদের শিক্ষক। আর পাপিয়ার কথা কি বলবো, একদম পোল্টি মেরে দিয়েছে আসলে। পয়েন্ট নাম্বার 11, বাপ্পির দিকে একটা জিনিস খেয়াল করবেন। বাপ্পি সারাদিন বলতো আমার মা অনেক শক্ত, আমার মার কাউকে প্রয়োজন হলে আমার মা একা সব কাজ করতে পারে। এই কারণে কি করতে জানেন? বাপ্পি সারাদিন তার মাকে দিয়ে কামলা খাটাতো, তার মায়ের দিকে কোনো নজরই দিত না। তার মায়েরও যে আসলে বয়স হচ্ছে, তার মায়েরও একটা লোক প্রয়োজন, তার মায়েরও একটু সেবা যত্নের প্রয়োজন, এটা বাপ্পি কোনোদিন ফিল করেনি। সারাদিন বলতো আমার মা অনেক শক্ত, অনেক শক্ত, এটা বলে বলে পার পেয়ে যেত। আসলেই ভাই, আপনার মা অনেক শক্ত, এতটাই শক্ত মরার আগেও তার কাউকে প্রয়োজন পড়েনি, একা একাই চলে গেছে। মরার আগে এক গ্লাস পানি পর্যন্ত পাইনি, এতটাই শক্ত ছিলেন, এতটাই হতভাগা একটা মানুষ ছিলেন, কাউকে কাছে পাননি। আসলে অনেক শক্ত ছিলেন। আপনার কথাই ঠিক, এই কথাটা আপনি একদম ঠিক বলেছেন। আপনার মা অনেক শক্ত ছিল, কোনো দিন কাউকে তার নিজের জন্য বোঝা বানিয়ে রাখেনি, নিজেকে কারো কাছে বোঝা বানিয়ে রাখেনি। অনেক শক্ত আপনার মা। বাপি একটা কথা ঠিক বলেছে, পুরো জীবনে একটা কথা বাপি সত্য বলেছে তার মাকে নিয়ে। দেখবেন নাজমানটি এতটাই শক্ত ছিল, যেদিন মারা যায় সেদিনও কিন্তু সে তার নাতি তানকে নুডলস খাইয়ে মারা গেছে। সে কিন্তু তানকে ক্ষুধার্ত রাখেনি, সে ঠিকই তার তানকে পেট ভরিয়ে রাতে খাইয়ে দিয়েছে, তারপর সে মারা গেছে। সে কিন্তু তানের প্রতি তার দায়িত্বটাকে ঠিকঠাক মতো পালন করে গেছে যাওয়ার আগেও। যাই হোক, তো একটা ইকুয়েশন আমি আপনাদেরকে দিই দর্শক। বাপ্পি তো শ্বশুরবাড়িতে যায়, তাই না? শ্বশুরবাড়ির অনুষ্ঠানে যাবে, ভালো কথা। সে ঢাকাতে গিয়ে আগে কেন 10 দিন ঘুরলো, ঢাকাতে ঘুরলো, তারপর সে তো জানে সে পদ্মাচার আবার 15 দিনের মতো গিয়ে ঘুরবে। তো 10 দিন 15 দিন 25 দিন হয়ে যায়, তাহলে 5 দিন সে তার মায়ের জন্য রেখেছে, এই অসুস্থ মায়ের জন্য। বলে আমার কথা কি, বাপ্পি শ্বশুরবাড়ি যাবে না কেন? পাপির কথা বললাম, ঠিক আছে ধরে নিলাম, হ্যাঁ যাবে, 6 মাসে একবার যাক, বছরে একবার যাক, আর না হলে ঠিক আছে 4-5 মাস পর পর একবার করে যাক, বছরে 2-3 বার যাক। প্রতি মাসে যাবে, প্রতি মাসে কি 10-12 দিন 15-20 দিন শ্বশুরবাড়িতে থেকে আসবে, গরু ছাগল খাসির মাথা খাবে। এবং দেখবেন কি গর্ধপের মতো করে নাচে। একটা বেটা মানুষ 50 বছর বয়স হচ্ছে, দেখবেন লুঙ্গি উঠিয়ে কিভাবে করে নাচতে থাকে। নির্লজ্জ বেহে একটা পুরুষ, নির্লজ্জ লোক একটা, কিভাবে করে লুঙ্গি উঠে নাচতে থাকে এতগুলো মহিলা মানুষের সামনে। দেখবেন আমি গত 2 দিন আগে থাম্বনেলে শেয়ার করেছিলাম বাপ্পির নাচের ভিডিওটা। নির্লজ্জ লোক একটা, নির্লজ্জ পুরুষ, তাকে পুরুষই বলা যায় না। সে পুরুষ হবে একটা মহিলা এরকম মনে হয় তাকে, মানে একদম পুরুষের কাতারে সে পড়ে না, এতটা বেহায় একটা পুরুষ বাপ্পি। যাই হোক, আমি একটা কথা বাপ্পিকে বলবো, একটা কথা বাপ্পিকে বলবো। আগে তো মা ছিল, কেউ যখন কোনো বাজে কথা বলতো, রোস্টাররা আপনার দোষ ধরতো, রোস্টিং করতো, কোনো মাইন্ডকে চিপা পড়ে যেতেন, তখন তো সুন্দর মতো মাকে ক্যামেরার সামনে নিয়ে এসে ক্যামেরাতে সামনে বসিয়ে মাকে দিয়ে বলাতেন যে মা এটা বলে দাও, আগে থেকে শিখিয়ে আনতেন। তারপর মা তোতা পাখির মতো করে আপনার গুণগুলোকে বলতো, দোষগুলোকে আড়াল করতো, আপনার সাফাই গাইতো, ঠিক আছে? রোস্টারদের বিরুদ্ধে কথা বলতো, 8-10টা মানুষের বিরুদ্ধে কথা বলে আপনাকে উপরে উঠাতো যে আপনি অনেক ভালো। বারবার আপনার মাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতেন আপনার মান সম্মান বাঁচানোর জন্য। তো এখন তো মা নেই, মা তো চলে গেছে, এখন কাকে সামনে নিয়ে আসবেন? এখন কাকে দিয়ে কথাগুলো বলাবেন? এখন যখন আপনার এই যে আসল রূপগুলো সামনে চলে আসবে, এখন কাকে ক্যামেরার সামনে বসিয়ে ভাষণ দেওয়াবেন? এখন তো মা নেই। এই জন্য এখন যখন মাকে পেলেন না, এখন পাপিয়া, তালের টিচার, শেরিনা, এদেরকে হায়ার করলেন। এদেরকে তো অল্প টাকায় কিনে নেওয়া যায়, এদেরকে ভাড়া করে নিয়ে এসেছেন, এখন এদেরকে চাপচাপি করতে বসিয়ে দিয়েছেন। বাহ, লাভলি ভাই, লাভলি। দুনিয়াতে বাঁচবেন কয়দিন? দেখুন না, আপনার মা চলে গেল, তো কয় বছর বাঁচলো? দেখতে দেখতে ছোটকাল থেকে দেখলেন, আজকে দেখলেন আপনার মা চলে গেছে। একদিন আপনি যাবেন, একদিন আমি যাব, সবাই চলে যাবে, কিন্তু দুনিয়াতে এগুলোর হিসাব থেকে যাবে। যা যা করছেন সব হিসাব থেকে যাবে। আপনার মা চলে গিয়ে খুব ভালো থাকবে ইনশাল্লাহ, কিন্তু আপনি কি ভালো থাকতে পারবেন? আপনার হিসাবটা কিন্তু আপনাকেই দিতে হবে। আপনার মা কিন্তু দিবেন, আপনার অপকর্মগুলোর হিসাব আপনাকেই দিতে হবে।
ক্ষুব্ধ করে যাচ্ছেন যেন আপনার অপকর্মগুলোকে ধামাচাপা দেওয়া যায়, এই জন্য মানুষকে বিলিয়ে দিয়েছেন গতকালকে থেকে। কোনো লাভ নেই, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। খালি একটা বার আয়নার সামনে দাঁড়িয়ে ভাববেন আপনার মা মারা যাওয়ার আগে এক গ্লাস পানি তার সন্তানের হাত দিয়ে খেয়ে মারা যেতে পারেনি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারার দিকে খালি এটা ভাববেন। ওই সময় আপনি পদ্মা চড়ে বসে নাচতেছিলেন, লাফাইতেছিলেন, কেমন কুলাঙ্গার অপদার্থ সন্তান আপনি। খালি এটা গিয়ে ভাববেন বারবার করে। তো দর্শক, এর চাইতে বেশি কিছু আমার মনে হয় না বলার আছে। আর বলেছিলাম একটা ভিডিও ফুটেজ দেখাবো। সেই ভিডিও ফুটেজটা কিসের? ওই যে পাপিয়া যখন তিশাকে বলছিল, মানে তিশা মার্কেটে গিয়েছিল এবং তাবিয়াকে তার শাশুড়ির কাছে রেখে গিয়েছিল নাচবাল্টির কাছে। ওই সময় নাচবাল্টির বুকে ব্যথা উঠেছিল, তাবিয়া ওই দিক দিয়ে কান্নাকাটি করছে, একটা ছোট বাচ্চা মানুষ, আর তিশা মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, তার কিছুই যায় আসছে না। তখন পাপি বলেছিল কেবল বা তুমি, আর সেই পাপিয়া আজকে তিশা সাফাই গাচ্ছে। বাহ, কত পরিবর্তন! সেই ভিডিও ফুটেজটা আজকে আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা আমার সর্বশেষ যে কমিউনিটি পোস্ট আছে দর্শক, সর্বশেষ কমিউনিটি পোস্ট যেটা আমি একটু আগে আপলোড করে মানে কমিউনিটিতে পোস্ট দিয়েছিলাম এই ভিডিওর থাম্বনেল দিয়ে, সেই পোস্টের কমেন্ট সেকশনে চলে যাবেন, দেখবেন যে একটা লিঙ্ক পিন করা আছে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা ভিডিও ফুটেজটা দেখতে পারবেন। আর দর্শক, ভিডিওর মধ্যে লিঙ্ক ইদানিংকালে যেটা ইউটিউবের নতুন পলিসি, ভিডিওর মধ্যে যদি আমি কমেন্টে লিঙ্ক দিই সেক্ষেত্রে কিছুটা সমস্যা হয়, তো যার কারণে আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে লিঙ্কটা শেয়ার করে দিয়েছি, আপনারা সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন। জাস্ট আমার কমিউনিটি পোস্টে যান, সেখানের কমেন্ট সেকশনে চাপ দিন, দেখবেন লিঙ্ক একটা পিন করা আছে, সেটাতে ক্লিক করলে ভিডিওটা দেখতে পারবেন। তো এই ছিল দর্শক আমার আজকের ভিডিও। আজ আর বিষয়টা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।